হঠাৎ করেই যেন এক বিশাল ভূমিকম্প ঘটে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। যিনি ছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একই সাথে প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রীর ভাষায়ও কথা বলতেন, সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেয়া হলো তার পদ থেকে। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিটে বসানো হলো পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। 5ই আগস্টের পর থেকে যার প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেঁটে দেয়া হলো, কেন তাকে সরিয়ে দেয়া হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এলজিআরডি মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন কি বিস্ফোরক দাবি করলেন যা শুনে চোখ কপালে উঠেছে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও। র অফিসারদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল রহস্য কি? দেশের রাজনীতি, তারেক রহমানের মাস্টার স্ট্রোক এবং সালাউদ্দিনের এই অভাবনীয় পতনের পেছনের সমস্ত অজানা গল্প জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই মন্ত্রিসভায় একটি বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছিল। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাই তার পদত্যাগের পর স্বাভাবিকভাবেই এই পদটি শূন্য হয়ে যায়। আর ঠিক এই সুযোগটি কাজে লাগালেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শূন্য হওয়া এলজিআরডি মন্ত্রণালয়ে তিনি বসিয়ে দিলেন সালাউদ্দিন আহমেদকে। আর সালাউদ্দিনের ছেড়ে দেয়া সবচেয়ে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দিলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির কাঁধে। কাগজে কলমে এটি একটি সাধারণ দস্তর পুনর্বন্টন মনে হলেও রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি আসলে সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার এক বিশাল আমলনামার চূড়ান্ত ফলাফল। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন নতুন সরকার গঠিত হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে দলের ভেতরেই চাপা ক্ষোভ ছিল। রুহুল কবির রিজভী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খানের মতো অসংখ্য ত্যাগী, বর্ষিয়ান এবং চরম দুঃসময়ে দলের হাল ধরে রাখা নেতারা যখন অনেকটাই কোণঠাসা, তখন দীর্ঘ সময় ভারতের শিলংয়ে বসে থাকা সালাউদ্দিন আহমেদকে এই হট সিট উপহার দেওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি। তারপরেও মানুষের একটা প্রত্যাশা ছিল হয়তো তিনি তার কাজের মাধ্যমে এই পদ প্রাপ্তির যৌক্তিকতা প্রমাণ করবেন, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটি। বিগত 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি তো হয়নি, বরং সব যেন কেবল অবনতির দিকেই গেছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা, চাঁদাবাজি বন্ধ করা, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা। মার্চ মাসে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার। মে মাসে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিশেষ অভিযানও শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1254 জন চাঁদাবাজের একটি তালিকাও তৈরি করে। বলা হয়েছিল চাঁদাবাজ যে দলেরই হোক, যত প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু কয়েক মাস পর যখন সরকারকে আবারও দেশব্যাপী চাঁদাবাজদের বিরুদ্ধে অল আউট অভিযান চালানোর ঘোষণা দিতে হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সালাউদ্দিন আহমেদের আগের উদ্যোগগুলো তাহলে কতটা কার্যকর ছিল? মানুষ আসলে পরিসংখ্যান বা লম্বা চওড়া রাজনৈতিক বক্তব্য দেখতে চায় না। সাধারণ মানুষ চায় রাতে নিরাপদে বাড়ি ফিরতে, ব্যবসায়ীরা চান চাঁদাবাজির ভয় ছাড়া স্বাধীনভাবে ব্যবসা করতে। কিন্তু সালাউদ্দিন আহমেদের শাসন আমলে আমরা কি দেখলাম? দলের নাম ভাঙিয়ে একদল সুবিধাবাদী মানুষ সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করলো। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেবলই ফাঁকা আওয়াজ দেওয়া হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। একটি হত্যাকাণ্ডের পর আসামি গ্রেফতার করার চেয়ে সেই হত্যাকাণ্ডটি যেন ঘটতেই না পারে সেই পরিবেশ তৈরি করাই স্বরাষ্ট্রমন্ত্রীর মূল কাজ। কিন্তু পুলিশ প্রশাসনের উপর তিনি কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেন না। এই চরম ব্যর্থতাগুলো কখনোই তারেক রহমানের নজর এড়ায়নি। নির্বাচনের আগে এবং পরে তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে একটি বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি সকল মন্ত্রণালয়, সকল মন্ত্রী এবং এমপিদের কাজের উপর কড়া নজর রাখছেন। কে কেমন পারফর্ম করছেন, কার দ্বারা মানুষের কতটুকু উপকার হচ্ছে, তার সবকিছু রিপোর্ট তার কাছে যাচ্ছে। তারেক রহমান প্রমাণ করে দিলেন দলে কেউ অপরিহার্য নয়। ব্যর্থ হলে, কথা দিয়ে কথা না রাখতে পারলে তাকে যে সরে যেতেই হবে। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে সেই কঠোর বার্তাই যেন দিয়ে রাখলেন তারেক রহমান। তবে সালাউদ্দিন আহমেদের এই রদবদলের খবরের মাঝে একেবারে বোমা ফাটিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক সুবীর ভৌমিক। 5ই আগস্ট ঘটার পর নির্বাচনে যখন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্যামেরার সামনে বসে বড় বড় কথা বলছিলেন, ভারত বিরোধী নানা কড়া বক্তব্য দিচ্ছিলেন, তখন সুবীর ভৌমিক একটি ভিডিও বার্তায় সালাউদ্দিনের অতীত নিয়ে চরম বিস্ফোরক কিছু তথ্য সামনে আনেন। সুবীর ভৌমিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে সুবীর ভৌমিক সরাসরি সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলছেন, আমার নাম করে হইচই করেছেন শুনেছি। তিনি প্রশ্ন তুলেছেন,
সুবীর ভৌমিক এই বলে সেই বলে। সালাউদ্দিন সাহেব, আপনি তো আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি 7 বছর ভারতে কেন বসেছিলেন? তখন ইন্ডিয়ার পায়ে ধরেন নাই? কেন বলেননি যে আমাকে দেশে ফেরত পাঠিয়ে দিন? আপনি তো তখন ভয়ে কাঁপছিলেন। আপনি বলেছিলেন আমাকে দেশে ফেরত পাঠাবেন না, তাহলে র্যাব আমাকে মেরে ফেলবে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাকে ভারতের সীমানায় পেলেই খুন করবে। সুবীর ভৌমিক এখানেই থামেননি। তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের সাথে সালাউদ্দিনের গোপন আতাতের কথাও ফাঁস করে দেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, আপনি কি তখন রয়ের লোকদের পায়ে ধরে বলেন নাই আমাকে বাঁচান? সুরেশ কালরার পায়ে ধরেন নাই, যে তখন শিলংয়ের স্টেশনের চিফ ছিল? এখন এত বড় বড় কথা বলছেন। আপনাদের সব কুকীর্তি তো আমাদের জানা আছে। কার কোথায় কি টিকিট বাঁধা আছে আমরা সব জানি। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছেন, কিন্তু সেদিন আমাদের রয়ের সুরেশ কালরার পায়ে ধরে রীতিমতো কেঁদেছিলেন যাতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। সুবীর ভৌমিকের এই বক্তব্য দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। যে মানুষটি আজ দেশের অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে হুঙ্কার ছাড়ছেন, তিনি ভারতের মাটিতে বসে নিজের প্রাণ বাঁচাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের পায়ে পড়েছিলেন। এমন অভিযোগ যদি সত্যি হয়, তবে তা দেশের সার্বভৌমত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গার জন্য কতটা হুমকি স্বরূপ ছিল তার বলার অপেক্ষা রাখে না। একদিকে দেশের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতা, অন্যদিকে ভারতীয় গোয়েন্দাদের সাথে অতীতের এমন লজ্জাজনক আতাতের অভিযোগ। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের আমলনামা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে তাকে হট সিট থেকে সরানো ছাড়া তারেক রহমানের সামনে আর কোনো বিকল্প ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি কি পারবেন এই পরিস্থিতির পরিবর্তন করতে? পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে একেবারে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল জায়গায় নিয়ে আসা হয়েছে। তার সামনে এখন বিশাল পাহাড় সম চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ যে কাজগুলো করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন, পুলিশ প্রশাসনকে যেভাবে দলীয় প্রভাবমুক্ত করতে পারেননি, জনাবাজদের সিন্ডিকেট যেভাবে ভাঙতে পারেননি, অ্যানিকে এখন সেই অসমাপ্ত কাজগুলোই করে দেখাতে হবে। জনগণ আর কোনো অজুহাত শুনতে চায় না। তারা চায় রাস্তায় নিরাপত্তা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাঁদামুক্ত পরিবেশ এবং একটি পেশাদার পুলিশ বাহিনী। অ্যানি কি পারবেন তারেক রহমানের আস্থার প্রতিদান দিতে, নাকি তিনিও হারিয়ে যাবেন ব্যর্থ মন্ত্রীদের লম্বা তালিকায়? রাজনীতির দৃশ্যপট প্রতি মুহূর্তেই বদলাচ্ছে। ক্ষমতার এই খেলা এবং বাংলাদেশের রাজনীতির প্রতিটি বাঁক বদলে নিখুঁত বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। এমন আরও অজানা চাঞ্চল্যকর এবং বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে দেখতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেটের জন্য।